শুরু করছি পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত পাঠ্য চতুর্থ প্রবন্ধ আড্ডার পঞ্চম পর্ব। আরও চটে গিয়ে বলবেন, পেজ নাম্বার 78। এখান থেকে শুরু করে আজকে পাঠদান করব পেজ নাম্বার 79-এর গুরুর বারণ পর্যন্ত। তাহলে শুরু করা যাক। আরও চটে গিয়ে বলবেন, তাহলে এতক্ষণ ধরে সেটা বলেননি কেন? অর্থাৎ স্ত্রীর ফামিনা সিনেমার সামনের গেটে দাঁড়ানোর কথা যখন রমজান বে বলবে, তখন তার প্রত্যুত্তরে পত্রলেখক এতক্ষণ সময় ব্যয় করে যে পত্র লিখেছেন তা লেখার কোনো প্রয়োজন ছিল না বলেই সেটা তাকে আগাম জানালে ভালো হতো বলে এই প্রশ্নের মধ্য দিয়ে সেটা ব্যক্ত করেছেন। কি প্রশ্ন করেছেন? তাহলে এতক্ষণ ধরে সেটা বলেননি কেন? 11:30 বাজতে তো এখনও অনেক দেরি। অর্থাৎ স্ত্রীর ফামিনা সিনেমার গেটে থাকার যে কথা, সেই 11:30টার সময় সেটা বাজতে এখনও অনেক দেরি আছে। তার পরিপ্রেক্ষিতে শ্রোতার বক্তব্য, সে কথা হচ্ছে না। আমি যে মিছিমিছি 1 ঘন্টা ধরে চিঠিটা লিখলুম, এই চিঠি লেখার পরিপ্রেক্ষিতে তার বক্তব্য, যখন সাক্ষাৎই হবে তখন আর চিঠি লেখবার কী দরকার ছিল? এই মিছিমিছি মানে অহেতুক, শুধু শুধু বা অকারণে সময় নষ্ট করে এটা লেখা। এতে রমজান বে মনে মনে একটু ভাবল, তাদের কায়রোবাসীদের যে প্রেম ভালোবাসা তা কতটা আপ্রাণ যে তারা পাশাপাশি ঘরে বসেও পত্র লেখে একজন আর একজনকে। আর এখানে একজন ভারতীয়র এই রকম ভাবনা দেখে তিনি কিছুটা অবাকই হলেন। রমজান বে আরও উদাসরে বলবে, জানি নে ভাই তোমাদের দেশে প্রেমের রেওয়াজ কি। এদেশে তো জানি প্রিয়া পাশের ঘরে, আর এ ঘরে বসে প্রেমিক পাতার পর পাতা প্রেমপত্র লিখে যাচ্ছেন। রেওয়াজ মানে প্রথা, অর্থাৎ ভারতীয় রীতিতে অহেতুক সময় নষ্ট করে পাশাপাশি ঘরে বসে কেউ প্রেমপত্র লিখতে যায় না। তারা আরও কাছে আসার জন্য সাক্ষাৎ করবার একটা আপ্রাণ চেষ্টা চালায়। এখানে রমজান বের সঙ্গে ভারতীয় প্রেমের যে একটা পার্থক্য তা এখানে ফুটে ওঠে। এতক্ষণ একটা মুখরোচক আলোচনার বিষয়বস্তু উপস্থিত হলো। মুখরোচক মানে সুস্বাদু একটা আলোচনা, যা দীর্ঘক্ষণ ধরে চালিয়ে যেতে পারে আড্ডার স্থলে। কি? এই প্রেম ভালোবাসা। রেশন শপ খোলা মাত্রই মেয়ে মধ্যে যেরকম দোকানের ভিতর ঝাঁপিয়ে পড়ে, অর্থাৎ রেশন শপ খুললে সেই সস্তার চাল ডাল তেল নুন চিনি বা এককালীন সময়ে কেরোসিন ময়দা যাই দেওয়া হোক না কেন, তা পাওয়ার জন্য দরিদ্র শ্রেণীর মানুষ হামলে পড়ে। শুধু দরিদ্র শ্রেণী নয়, সকলেরই এর অধিকার যে রয়েছে সেই অধিকার প্রয়োগ বলে তারা পাওয়ার চেষ্টা করে। এখানে সেরকমভাবেই যেন এই ঝাঁপিয়ে পড়ার কথা বলা হচ্ছে। তামাম আড্ডা ঠিক সেই রকম প্রেমপত্র লেখার সময় অসময় মোকা বে মোকা কায়দা কেরতা সম্বন্ধে আলোচনা জুড়ে দেবে। মোকা বে মোকা বনে হচ্ছে সুযোগ বুঝে এই কেতা বা কায়দা কানুন রীতি সব কিছু মেনে তারা আলোচনা জুড়ে দেবে। ক্রমে ক্রমে আলোচনার বিষয়বস্তু হতে হতে পৌঁছবে সেই সনাতন প্রশ্নে, কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী হয়? অর্থাৎ রমণী মানে নারী বা মহিলা, কোন দেশের নারী কত সুন্দর তা নিয়ে আলোচনায় তারা যোগ দেবে। হতে মানে পিছোতে, অর্থাৎ আলোচনা ক্রমশ এতটাই অগ্রবর্তী হবে যে তারা শেষ পর্যন্ত এই আলোচনা অগ্রবর্তী হতে হতে একসময় এই কোন দেশের রমণী কত সুন্দর তাতে তারা পৌঁছে যাবে। অবান্তর নয় মানে অবাস্তব নয়, তাই নিবেদন করি দেশ বিদেশে ঘুরছি, অর্থাৎ ভ্যাগাবন্ড হিসাবে আমার ঈষৎ বদনাম আছে। ভ্যাগাবন্ড হচ্ছে ভবঘুরে।
আমার ভবঘুরে হিসাবে যথেষ্ট নাম আছে। প্রাবন্ধিক বলছেন, কাজেই আমাকে কেউ শুধান কোন দেশের রান্না সবচেয়ে ভালো, কেউ শুধান তুলনাত্মক কাব্যচর্চার জন্য কোন বিশ্ববিদ্যালয় প্রশস্ততম, আর অধিকাংশ শুধান কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী। অর্থাৎ প্রাবন্ধিকের কিছু গুণের কথা তিনি নিজে নিজেই সেগুলো ব্যক্ত করেছেন এইভাবে, যারা আলোচনায় অংশগ্রহণ করে এগুলোও তারা জানতে চাইতে পারে, যেখানে তিনি তার যথাযথভাবে উত্তর প্রদান করতে প্রস্তুত। আমি কলির পরশুরামের স্মরণে উত্তর দিই। কলির পরশুরাম, কলিকাল, ত্রেতা, দাপর, সত্য, কলি, এই যে চারটি যুগ, এই যুগের শেষ যুগ হচ্ছে কলি। এই কলিযুগের পরশুরাম বলতে আধুনিক কালের লেখক হিসাবে রাজশেখর বসুকে এই পরশুরাম বলে চিহ্নিত করা হয়েছে। প্রাবন্ধিক তার কথা স্মরণ করে বলছেন বা উত্তর দিচ্ছেন, এনারা আছেন, ওনারা আছেন, ওনারাও আছেন, অর্থাৎ বর্তমান আর অতীত মিলিয়ে সবাই যে আছেন। কারণ যারা দেশ বিদেশ ঘোরেননি তাদের সঙ্গে আলোচনাটা দানা বাঁধে না, বড্ড একতরফা বক্তৃতার মতো হয়ে যায়। আর সবাই জানেন বক্তৃতা আড্ডার সবচেয়ে ডাঙর দুশ্মন। প্রাবন্ধিক এখানে বলছেন, দেশ বিদেশে ঘোরা যদি মানুষ না হয়ে থাকে তাহলে তাদের সঙ্গে এই আলোচনা জমতে পারে না। আলোচনা তখনই জমে যখন দেশ বিদেশে ঘোরা ব্যক্তিদের সঙ্গে দেশ বিদেশে ঘোরা ব্যক্তিদের আলোচনা হয়। এ না হলে আলোচনা একটা একতরফা হয়ে যায়, অর্থাৎ এক পক্ষ বলতেই থাকে আর এক পক্ষ ভালো লাগুক আর না লাগুক তারা হয়তো শুনতে বাধ্য হয় বা শুনে থাকেন, তাই একতরফা বলে বর্ণনা করা হয়েছে। আর একেই বলা হচ্ছে ডাঙর দুশ্মন, সবচেয়ে বড় শত্রু। দুশ্মন হচ্ছে শত্রু। তারপরে বলা হচ্ছে, এই সংসারে যদি কোনো শহরের সত্যকার হক্ক থাকে, হক্ক মানে হচ্ছে ন্যায় বা হক, দাবি, উপযুক্ত প্রাণাভিরাম বিষয় নিয়ে আলোচনা করার সময় তবে কসম খেয়ে বলতে পারি, উপযুক্ত প্রাণাভিরাম, প্রাণের অভিরাম মানে আরাম, প্রাণের আরামদায়ক অবস্থা বিষয় নিয়ে আলোচনা করার তবে কসম খেয়ে বলতে পারি। কসম খেয়ে বলতে পারা মানে শপথ করে বলতে পারা, আরবি শব্দ কসম। সে শহর কায়রো, অর্থাৎ এই কায়রোতে মানে শপথ করে বলা যায় যে প্রাণের আরাম সেখান থেকে পাওয়া যাবে এই আলোচনায়। কারণ কায়রোতে খাঁটি বাসিন্দা রূপে যুগ যুগ ধরে আছে গ্রিক, আরব, তুর্কি, হাবশি, সুদানি, ইতালীয়, ফরাসিস, ইহুদি এবং আরও বিস্তর চিড়িয়া। অর্থাৎ এখানে বিভিন্ন জাতের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন দেশের মানুষ একসঙ্গে মিলেমিশে আছে, তাই তাদের বৈচিত্র্যর মধ্যে নিজেকে খাপ খাইয়ে নিয়ে এই আলোচনায় স্বচ্ছন্দে অংশগ্রহণ করানো যায়, এমনই মতামত ব্যক্ত করছেন প্রাবন্ধিক নিজে। এদের কেউ কেউ বোরকা পরেন বটে। বোরকা হচ্ছে মহিলাদের এক ধরনের সারা শরীর ঢাকা এক ধরনের পোশাক। তো সেই পোশাক অনেকেই পরেন, তবু অক্লেশে বলা যেতে পারে কাফের দরজার দিকে মুখ করে বসে আড্ডা অনায়াসে নিজের মুখে ঝাল খেয়ে নিতে পারে। অর্থাৎ বোরখা পরলেও তারাও আড্ডায় অংশগ্রহণ করে। এই পোশাক পরিহিত অবস্থায় যতই তারা থাক না কেন, তারা আলোচনার মধ্য দিয়ে তার স্বাদ তারা নিতে পারে দরজার দিকে মুখ করে বসে। আর শীতকাল হলে তো পোয়া 12। কায়রোতে বছরে 2.5 ফোঁটা বৃষ্টি হয়। পোয়া 12 মানে হচ্ছে সুপ্রসন্ন ভাগ্য বা ভালো কপাল। তো কায়রোতে বছরে এই যে 2.5 ফোঁটা বৃষ্টি হয়, মানে খুব সামান্য বৃষ্টিপাতকেই এখানে 2.5 ফোঁটা বৃষ্টি বলে ব্যক্ত করা। সাহারার শুকনো হাওয়া যক্ষা রোগ সারিয়ে দেয়, অর্থাৎ এই টিবি বা শ্বেত মৃত্যু রোগের যে জীবাণু তা ধ্বংস করে দেয়। পিরামিড কায়রোর বাইরেই ঠায় বসে ফুর্তি ফার্তির নামে কায়রো বেএখতিয়ার। মসজিদ কবর কায়রো শহরে বেশুমার। শীতকালে না গরম না ঠান্ডা আবহাওয়া, সব শুদ্ধ জড়িয়ে মরিয়ে কায়রো ট্যুরিস্ট জমের ভূস্বর্গ এবং ট্যুরিস্টদেরও বটে। অর্থাৎ কায়রো এই কারণেই মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ মানে ভ্রমণ করতে তারা এখানে আসে, এবং এই ট্যুরিস্ট মানুষদের সঙ্গে যারা ট্যুরিস্টদের দেখভাল করবার কাজে যুক্ত তারাও নিজেরা একটা আলাদা রকমের মানে আভিজাত্য অনুভব করে থাকে, মনের মধ্যে একটা আনন্দ তারা
অনুভব করে থাকে। এরপরই বলা হচ্ছে, আর শীতকাল হলে তো পোয়া 12, অর্থাৎ শীতকালের সময় হলে এই যে কায়রোতে ভ্রমণার্থীরা ভ্রমণ করতে আসে, তাতে লক্ষ্য করা যায় যে সকলের মধ্যে একটা এই শীতের আমেজ পাওয়ার দিকে তাদের একটা বিশেষ নজর থাকে। তারপরেই বলা হচ্ছে, তদুপরি মার্কিন লক্ষ্যপতিরা আসেন নানা ধান্দায়। এরপরে মার্কিন মুলুক থেকে আসে লক্ষ্যপতি, মানে অধিক অর্থবান সম্পন্ন মানুষেরা। তাদের সন্ধানে আসেন তাবৎ দুনিয়ার ডার্ক সাইডের সুন্দরীরা, আর তাদের খুঁজে বের করবার জন্য সেখানে এসে হাজির হয়ে থাকে বিভিন্ন সুন্দরী নারীরা। তাদের সন্ধানে আসেন হলিউডের ডিরেক্টররা, অর্থাৎ আবার এদের পাকড়াও করতে চলে আসেন সেখানে এই হলিউড, মানে আমেরিকার ফিল্ম ইন্ডাস্ট্রির প্রাণকেন্দ্র যেটা, সেখানকার চলচ্চিত্র নির্মাতারা। কারণ এই সুন্দরী নারীদেরকে কাজে লাগিয়ে তারা নিজেদের মানে ফিল্মকে আরও অন্য একটা মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা ব্যস্ত থাকেন, এবং তারা সঙ্গে নিয়ে আসেন আর এক ঝাঁক সুন্দরী, এবং সুন্দরী দিয়ে সুন্দরী ধরবার যে টোপ বা কৌশল, সেটা তারা কাজে লাগায়। কারণ আর এক ঝাঁক সুন্দরী সঙ্গে করে নিয়ে আসার অর্থ হচ্ছে তারা পুরনো, তাদের এই চলচ্চিত্র পেশা বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত যারা এসে এই সুন্দরীদেরকে প্রস্তাব দিয়ে তাদেরকে দলে ভিড়িয়ে নেয়। কিন্তু থাক, সুশীল পাঠক, তুমি নিশ্চয়ই জানো কামিনী কাঞ্চন সম্বন্ধে আলোচনা শাস্ত্রে নিষেধ, গুরুর বারণ। অর্থাৎ প্রাবন্ধিক বলছেন এই কামিনী কাঞ্চনদের সম্পর্কে বিশেষ কিছু আলাপ আলোচনা করা শাস্ত্র বিরুদ্ধ, তাই এখানে সে কথা বলা যায় না, বরং সেটা এখানে নিষেধ বা উপেক্ষা করাই বাঞ্ছনীয় বা শ্রেয়। গুরুর বারণ বলে তিনি তা উল্লেখ করেছেন। আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের এই পাঠ্য অংশটি তোমাদের ভালো লাগবে। তো আমি বারংবার একটা কথাই বলছি, নতুন চ্যানেল, তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখো বা যদি কমেন্ট না করো, তাহলে আমার কন্টিনিউ করার সমস্যা হয়ে যাবে। আমি চাই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যত বেশি শেয়ার করবে তাহলে আমার পাঠক সংখ্যা বৃদ্ধি পাবে বা গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে, তাতে আমি আরও অনুপ্রাণিত হব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এক্ষুনি একটা লাইক অথবা কমেন্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ।